সৎ পথে পয়সা করা, অর্থ উপার্জন করার একটা বড় দিক হচ্ছে ইনভেস্ট করা। অর্থাৎ আপনি টাকাকে কোথাও বিনিয়োগ করবেন, আপনার যেটা অতিরিক্ত অর্থ, যেটাকে আমরা সঞ্চয় বলি, এই যে ডিপোজিট থেকে রোজগার বাড়িয়ে নেওয়া, এটাই তো সৎ পথে রোজগারের সবচেয়ে বড় উপায়। তো এইটা আপনি যদি কিছু বিষয় বলেন যে ঠিক কোন কোন ক্ষেত্রে, কারণ আমরা এমনিতে দেখি যে পিপিএফ যে সরকারি স্কিম আছে, যেটাতে পিএফ এর সমান একটা ইন্টারেস্ট আছে, এবং যতদূর মনে হয় ওটাই এখনো পর্যন্ত হাইয়েস্ট ইন্টারেস্ট দেয় সরকারি ইয়ে। কিন্তু আর কি কিভাবে একজন মানুষ এই পয়সাটাকে বাড়িয়ে নিজের রোজগার বাড়াতে পারেন? দেখুন, এখন এই যে আপনি যে দুটো ইনভেস্টমেন্টের কথা বললেন, পিপিএফ বা পিপিএফ, পিএফ এর মধ্যে তো একটা কম্পালশন আছে যে কাটবে এবং তার জমা হবে। পিপিএফ টা আমার নিজের তাগিদ, আমি জমা করব না, কতটা করব। আর এইখানে একটা বিষয় রয়েছে, এখানে টাকা তোলা যায় না 15 বছর অবধি, হয়তো মাঝখানে লোন তোলা যায়, কিন্তু এই যে তোলা না যাওয়ার একটা প্রসেস, এটাকেও কিন্তু আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে আমাদের। কারণ যে কিছু সঞ্চয় আমাকে পার্মানেন্টলি রেখে দিতে হবে, মানে বাধা দেবে আমি টাকা তুলতে গেলে। কেন? আমরা খুব ইম্পালসিভ বায়ার আজকের দিনে, টাকা আছে তুললাম, কিনে নিলাম। আর এখন তো ক্রেডিট কার্ড আর মানে ডেবিট কার্ড হয়েছে, সঙ্গে সঙ্গে কিনে নেওয়া, মোবাইল থেকে লোকে অ্যাকচুয়ালি তাই করছে। আপনি হয়তো কিনতে গেছেন দুটো প্রোডাক্ট, এবং যে দোকানটিতে ঢুকেছেন সেই দুটো প্রোডাক্টের সঙ্গে আরো প্রোডাক্ট ওখানে সাজানো রয়েছে, হয়তো দরকার ছিল না, আপনি ইম্পালসিভলি কিনে ফেললেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে একটা ইনভেস্টমেন্টের প্যাটার্ন এইভাবে করুন, সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। যদি একটা পিরামিডকে আপনি ভিজুয়ালাইজ করেন, পিরামিডের যে নিচের দিকটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্পেস নিয়ে রয়েছে, রাইট? সেইটাকে যদি আপনি খেয়াল করেন, আর এই পিরামিডটাকে যদি 4টে ভাগে ভাগ করেন, 1 2 3, যদি দাগ টানেন তাহলে 4টে ঘর হবে। তো একদম নিচের ঘরটা যেটা, সেইটাকে আমরা বলি যে সবসময় গ্যারেন্টেড ইনস্ট্রুমেন্ট দিয়ে ভরুন, যে ইনস্ট্রুমেন্টটা আপনাকে সময় অসময় কাজে দেবে, এবং এই টাকাটা কিন্তু আপনার কোনোদিনও মাইনাসে যাবে না। মানে ইফ ইউ আর ইনভেস্টিং 100 রুপিস, এই 100 রুপিসটা কিন্তু 90 রুপিস হবে না, 100 রুপিস মেবি 110 হবে, 120 হবে ম্যাক্সিমাম। এর বেশি যেতে না পারে, কিন্তু এটা গ্যারেন্টি কমে যাবে না। তো এই ঘরটা যতক্ষণ না ফিল আপ হচ্ছে, আমরা বলি যে পরের ঘরটা যাওয়া উচিত নয়। পরের ঘরটা কি, যেটা এই মুহূর্তে ট্রেন্ড, দ্যাট ইজ মিউচুয়াল ফান্ড, এসআইপি বা ওয়ান টাইম লামসাম, যেভাবে হোক আজকাল এতটাই ইজি অ্যাক্সেসিবল হয়ে গেছে, মোবাইলে বসে বসে করা যায়। আমরা তো ট্রেনে বাসে দেখি প্রচুর লোক আজকাল এটা ট্রেন্ড, এবং এটা করা উচিত, এই ইনভেস্টমেন্টটা হওয়া উচিত। সেই জন্য এই ঘরটাকেও আপনারা ভরা শুরু করুন থ্রু মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডের এবারে কোথায় কোথায় ইনভেস্ট করবেন, কি ধরনের আপনার পোর্টফোলিওটা হওয়া উচিত, পুরোটাই কি আপনি ইকুইটিতে যাবেন, নাকি কিছুটা ইকুইটি কিছুটা ডেট মিলে ব্যালেন্স অ্যাডভান্টেজ টাইপের ফান্ড, মিক্স ফান্ড, এই ধরনের কোনো ইনভেস্টমেন্টে যাবেন, নাকি পুরোটাই ইকুইটিতে নিয়ে চলে গেলেন আপনার ইনভেস্টমেন্টটা, সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার রিস্ক অ্যাপেটাইটের উপরে। অথবা আমি বলবো যে আপনার যদি যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করুন, তার সঙ্গে বসে আপনার নিজস্ব রিস্ক অ্যাপেটাইটটাকে ক্যালকুলেট করুন, করে তারপরে ইনভেস্ট করুন। এই ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরের যে ঘরটা, সেইটাতে আমরা বলবো যদি আপনার সেই রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকে, এডুকেশন থাকে, পড়াশোনা করছেন, তাহলে বলবো আপনি ডিরেক্টলি শেয়ার মার্কেটে বা ইকুইটি মার্কেটে আপনি পদক্ষেপ রাখতেই পারেন। এই ঘরটা যখন কমপ্লিট হয়ে গেল, তাহলে যে লাস্ট যে ছোট্ট ঘরটা পড়ে রয়েছে, এইটাতে বলি আমরা স্পেকুলেশনে যেতে। স্পেকুলেশন মানে হচ্ছে এই মুহূর্তে প্রচুর ইনভেস্টমেন্ট আমাদের সামনে হাতছানি দিচ্ছে, বা হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বাজেটে কোনো রকম ডিক্লেয়ার করলেন না, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে। এই মুহূর্তের ইয়াং জেনারেশনের কাছে এটা একটা মানে খুব ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট। ক্রিপ্টোকারেন্সি, যারা ক্রিপ্টোকারেন্সি আগে ইনভেস্ট করেছেন তারা বোধহয় আজ কোটি কোটি পতি হয়ে গেছেন, সেই ভেবে ইনভেস্ট করছেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার এই প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘরটা না ভরে যদি চতুর্থ ঘরে যান, আর এই পিরামিডটাকে এবার আপনি উল্টো করে যদি বসানোর চেষ্টা করেন, তাহলে পিরামিডটা কিন্তু ভেঙে পড়বে, পড়ে যাবে। তাই জন্য আপনার ইনভেস্টমেন্টের প্যারামিটারটাকে বুঝুন আগে, করে যেটা নিয়ে অমলবাবু বলছেন বারবার, যে টাকাটা আপনার কাছে বাঁচছে, সেই টাকাটা দিয়ে আপনি টিভি ফ্রিজ কিনবেন না গাড়ি কিনবেন, নাকি আপনি এই ধরনের ইনভেস্টমেন্ট বাড়াবেন, তাতে করে আপনার ভবিষ্যৎটাকে আরো বেশি সিকিউর করবেন। সেটা আপনার নেক্সট জেনারেশনের জন্য হতে পারে, সেটা আপনার নিজস্ব রেস্ট অফ ইউর লাইফ আফটার 55-60 ইয়ার্স এর পরে মনে হবে যে একটুখানি রিল্যাক্স করি, একটু একটা প্যাসিভ ইনকাম জেনারেট করি। আমরা আজকালকার দিনে অল ওভার রিটায়ারমেন্ট শব্দটা ইউজ করছি না, করলে পরে রিটায়ারমেন্ট শব্দটাকে আমরা রিটায়ার করে দিয়েছি আমাদের জীবন থেকে। আমরা বলি প্যাসিভ ইনকাম জেনারেট করো, কারণ আমরা যেটা দেখে নিয়েছি দ্যাট ইজ কোভিড, সব বুঝিয়ে দিয়েছে হোয়াট ইজ হোয়াট বেসিক্যালি। তো আমাদেরকে সেইটা ভেবেই এগোতে হবে,
যেরকম কোভিড যদি নাও আসে কোভিড নামে, অন্য কিছু যদি অন্য নামে আসে, যাতে আমাকে আপনাকে আর আগের মতন অসুবিধা না পড়ে। তার মানে আপনি যেটা বলছেন যে মানে প্রত্যেক মানুষকে, আমরা যেমন ব্যাংকে একটা বিষয় আছে, এবার আজকে অর্থমন্ত্রী বলেছেন যে কেওয়াইসি অর্থাৎ নো ইওর কাস্টমার, কিন্তু এখন যেটা আমাদের দরকার বলে মনে হয়, আপনার কথা শুনে আরো বেশি করে মনে হচ্ছে যে কেওয়াইবি নো ইওর ব্যাংক, অর্থাৎ আপনি ব্যাংকটাকেও ভালো করে রিড করুন যে কোন ব্যাংকের কোন স্কিমে আপনার টাকা রাখলে পরে আপনার টাকাটা বাড়তে পারে, কত হারে বাড়তে পারে। তার মানে এটা হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের একটা নিজস্ব, মানে আমাদের যেমন প্রত্যেকের ফিজিওলজি আলাদা, এবং যে কারণে ডাক্তার একই অসুখে ওষুধের মাত্রা কম বেশি করেন, ইয়ে করেন, মানে এটা আসলে মানে নিজেকে বুঝতে হবে যে আমার সক্ষমতাটা কতটা। যেটা আপনি বলছেন যে পিরামিডের একেবারে বেস লাইনটা, এইটাকে আগে শক্ত করে নাও, অর্থাৎ মোটামুটি কোন সময় থেকে এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, মানে এইটাও কিন্তু আমার মনে হয় আমি বিভিন্ন প্রভিন্সে দেখেছি, যেমন আমি একাধিকবার গুজরাট কভার করতে গেছি আমার মানে জার্নালিজমের কারণে। ওইখানে আমি কিন্তু দেখেছি যে মানে 9, 10, 11, 12-এ পড়া ছেলেমেয়েরা তারা কিন্তু ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে তারা খোঁজ খবর রাখে। আমি মানে বম্বেতে শুধু নয়, মানে মহারাষ্ট্রের লাতুরের মতো জেলা, ঔরঙ্গাবাদের মতো জেলা, ওসমানাবাদের মতো জেলা, সেখানেও আমি দেখেছি যে রেস্তোরাঁতে ছেলেমেয়েরা খাচ্ছে অ্যান্ড দে আর কনসাল্টিং অ্যাবাউট দি ইনভেস্টমেন্ট সেক্টর। তো এইটা আমাকে খুব ইয়ে করেছিল, মানে এটা আপনারা যারা পরামর্শ দেন তারা ইন্ডিভিজুয়ালকে কি পরামর্শ দেবেন, যে আইডিয়াল বয়সটা কোন সময় থেকে? দেখুন, আমরা তো বলি যেদিন থেকে আপনি ইনকাম শুরু করছেন সেদিন থেকে আপনার সেভিংস হওয়া উচিত। কেন? যদি কেউ গভর্নমেন্ট ইনস্টিটিউশনে থেকে থাকেন বা যারা ছিলেন, তাদের কিন্তু বাই ডিফল্ট একটা সেভিংস এর একটা পদ্ধতির মধ্যে তাকে কম্পালসারি থাকতে হতো, এবং ওই কম্পালসারি গুলো যে টাকাগুলো যেগুলো ওনার অ্যাকাউন্ট থেকে মানে বা ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হতো, কাটার পর যে টাকাটা ওনার হাতে দেওয়া হতো সেই টাকাটা দিয়ে উনি তার বাদ বাকি খরচাগুলো করতেন। যে টাকাগুলো কেটে নেওয়া হতো ওই টাকাগুলো যদি ওনাকে দিয়ে দেওয়া হতো, ফর শিওর ওই টাকাগুলোকে উনি হয়তো খরচ করে ফেলতেন। এই যে একটা কম্পালশন ক্রিয়েট করা নিজের ইনকামের পরে, এই কম্পালশনটা কিন্তু যারা নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনে রয়েছেন বা যারা ব্যবসা করছেন তাদেরকে এই কম্পালশনটা ক্রিয়েট করতে হবে যে আফটার মাই ইনকাম আই শুড হ্যাভ অ্যামাউন্ট যেটাকে আগে আমাকে ইনভেস্ট করতে হবে, তারপরে যেটা বেঁচে থাকবে সেটা দিয়ে আমরা আমাদের পরবর্তী খরচগুলো করবো। এটা শুনে অনেকেই হাসেন বা অনেকেই হয়তো বিভিন্ন রকমের মন্তব্য করেন যে এত খরচের মধ্যে কিভাবে এইসব করবো। দেখুন, চেষ্টা করলে সবকিছুই পারা যায়, এটা পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে আমাদের এই যে লক্ষ্মীর ভান্ডার কথাটা এত খুব জনপ্রিয় বাঙালি ইয়েতে, এবং সরকারের একটা স্কিম আছে যেটা খুব জনপ্রিয়, মানে এটা তো এসছে ওই জায়গা থেকে যে আমরা ছোটবেলাতে কিন্তু মা কাকিমাদের দেখেছি যে যখন বাড়িতে রান্নার চাল দিচ্ছে, মানে 5 কৌটো নিল, নিয়ে আবার 2 মুঠো চাল আবার ওখানে রেখে দিল, থেকে ফেলে দিত, ওটাই সেভিংস। অর্থাৎ আমি সবসময় যা খরচ করব প্রতিটি মানে এক্সপেন্ডিচারের মধ্যে আমি একটা সেভিংস এর কনসেপ্ট রাখবো, যে এটা যদি না করলে হয় তাহলে, যেটাকে আমরা সাশ্রয় বলি, বাংলায় আমরা সাশ্রয় বলি। তো এইটা বোধহয় আপনি বলতে চাইছেন যে প্রত্যেক পদে আপনি যতবার এক্সপেন্ডিচার করবেন সবসময় আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে এখান থেকে আমি কোনো সেভিংস করতে পারি কিনা। একদম। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে এর বয়স কি, এর কোনো বয়স হয় না। আমরা কথা আছে না, হিন্দিতে একটা কথা আছে যে আঁখ খোলা তো সুভা, মানে যেদিন আপনার চেতনা জাগ্রত হলো যে আমার এবার মনে হয়েছে এবার এটা আমার সেভিংস করা উচিত বা জমানো উচিত, তাহলে সেদিন থেকেই জমান। কিন্তু আইডিয়ালি আমরা বলি যখন আপনি ইনকাম করছেন তখন তার একটা পার্সেন্টেজ আপনি অ্যাটলিস্ট জমান। তার যদি আপনি কোনো একটা থাম্ব রুলও জিজ্ঞেস করেন আমার থেকে, খুব র্যান্ডামলি বলি যে রিল্যাক্সেশন রেখে যে যা আর্ন করছেন অ্যাটলিস্ট তার 10% আপনি সেভ করুন। এবার যতটা বাড়াবেন ততটা আপনার ফিউচার মজবুত হচ্ছে। আপনি বলছিলেন ইনকাম, কিন্তু আমি বলছি আপনারও নিশ্চয়ই মানে খেয়াল আছে, আমরা যখন ছোটবেলাতে যখন সত্যি মানে আমাদের হাতের কাছে এত ব্যাংক ছিল না, এখন তো ব্যাংক আমাদের মোবাইলে আছে, আমি চাইলেই যে কোনো সময় আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে পারি, অ্যাকাউন্ট খুলতে পারি, অনেক কিছু পারি। একটা সময় মাইলের পর মাইল যেতে হতো ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য। আমার কিন্তু মনে আছে যে আমরা যখন স্কুলে পড়তাম তখন ব্যাংক স্কুলে আসতো, আমাদের একটা ওই ঘর দিত, টিনের একটা চাবি দেওয়া, ওইখানে পয়সা জমাতে হতো, এবং তারপরে মাসে একদিন এসে ব্যাংকের এজেন্ট এসে নিজেই চাবি দিয়ে খুলে প্রত্যেকের করে এবং পাসবই এন্ট্রি করে দিয়ে যেত। ঠিক আছে, আমার নিজেরও এরকম একটা ছিল স্টেট ব্যাংকের দীর্ঘদিন।
তখন যে সঞ্চয়টা করেছিলাম সেই সঞ্চয় যে টাকাটা সেটা কিন্তু আমার আর্নিং এর টাকা নয়, সেটা হচ্ছে আমি যেটুকু যা বাড়ি থেকে পেতাম হাত খরচ বাবদ, আর সেখান থেকে সাশ্রয় করে এটা আমাদের কিন্তু ছোটবেলাতে, তার মানে আমার মনে হয় যে স্কুলের যে এজটা, এই এজটাতে এমন নতুন কথা কিছু নয়, এটাই ছিল যে জবে থেকে তোমার হাতে পয়সা আসছে, কারণ পয়সা তো আসে মোটামুটি ধরুন ক্লাস 4-5 থেকেই ছেলে মেয়েদের হাতে পয়সা আসে। একটা বয়স পর্যন্ত বাবা মায়েরা কিনে দেয়, দোকানে চকলেট কিনে দেয়, একটা সময় সে পয়সা চায় যে ও পছন্দসই খাবে, মানে তার মানে হচ্ছে যে ওই সময় থেকে ওর মধ্যে থাকতে হবে যে আমাকে 50 টাকা দিয়েছে, আমি কি এখান থেকে 5 টাকা বাঁচাতে পারি কিনা, মানে আমার ইচ্ছেটা আমি 45 টাকা বা 40 টাকার মধ্যে পূরণ করি, 10 টাকা বেঁচে যাবে। এই 10 টাকা আমার রোজগার নয়, কিন্তু আমি আমার যা আমাকে অথরাইজ করা হয়েছিল যে এটা তুমি খরচা করতে পারো, সেখান থেকে আমি বাঁচালাম। তার মানে সাশ্রয়টাও একটা আমাদের প্র্যাকটিসের মধ্যে আনতে হবে আর কি, যেটা লক্ষ্মীর ভান্ডারের মূল কনসেপ্টটা। যে একেবারে তাই। এবং আপনি যেটা বললেন এটা আমার কাছে সত্যি কথা বলবো, এটা নতুন বিষয়টা যে জানলাম যে আগেকার দিনে এরকম একটা পিগি ব্যাংক দেওয়া হতো এবং সেখানে যে জমতো সেই টাকাটা নিয়ে আবার ব্যাংকে জমা করা হতো। আমরা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে বাবা মারা যেটা করেছেন ওই খুব মানে খুব ক্যাজুয়াল নোটে যে একটা ভাঁড় কিনে দিয়েছে, মাটির ভার এখনো আছে, এখনো আছে। এবং আফটার আ সার্টেন টাইম, যে 1 বছর পর কোনো একটা, সেটা দুর্গাপুজো হতে পারে, কালী পুজো হতে পারে, তারপরে আমরা ভেঙে ওখান থেকে টাকাগুলো বার করতাম, করে সেটা গুছিয়ে নিয়ে একটা খরচ করতাম বা কিছু করতাম। এইটাই হচ্ছে সেভিংস বেসিক্যালি। এই সেভিংসটা কিন্তু যদি আপনি মনে করেন এটা হচ্ছে পিরামিডের যে নিচের ঘরটা, এই ঘরটার মধ্যে এই সেভিংসটাও আসে, যেখানে কিন্তু আপনাকে কোনো গ্রোথ দেবে না, কিন্তু একটা জমানোর ইচ্ছা, একটা একটা আনন্দ এবং একটা প্র্যাকটিস তৈরি করে দেয় যে আমি একটা টাকা এক্স অ্যামাউন্ট আমি ডেলি রাখবো। সেটা আমরা বলি যে যদি আমরা বড়রা, যে আমাদের নেক্সট জেনারেশনকে যদি, বাচ্চাদেরকে যদি হ্যাবিটটা ছোটবেলা থেকে শুরু করাতে পারি, তাতে মন্দ কিছু নয়। এবং আরো একটা জিনিস আমার এই কথাতে আমার একই সঙ্গে মানে বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে আমি প্রায় 23 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমি আজ থেকে বছর 12-15 আগে যখন আমি আইটি সেক্টরগুলোতে যেতাম, কথা বলতাম ছেলে মেয়েদের সঙ্গে, তখন যখন তাদেরকে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতাম, তখন তারা প্রথমে বলতেন যে একটা গাড়ি কিনবো, আর একটা ফ্ল্যাট হবে, বিয়ে হবে, তারপরে ইনভেস্ট করার কথা ভাবনা চিন্তা করবো। বাট এই মুহূর্তের জেনারেশন ইজ রিয়েলি ইনভেস্টমেন্ট প্রো জেনারেশন, যারা শুরু থেকে ইনভেস্ট করছে, যেটা আপনি বলছিলেন গুজরাটে বা বম্বেতে, সেটা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলও হয়ে গেছে। এবং কলেজে থাকতে থাকতেই ছেলেমেয়েরা ইনভেস্ট করছেন। সেই জায়গায় তাদের জন্য আমাদের একটাই সাজেশন, বিং আ কনসালটেন্ট, যে আপনারা যখন ইনভেস্টমেন্টটা করছেন তাহলে আপনার এই রিস্ক অ্যাপেটাইটটা বুঝুন এবং এই পিরামিডটাকে বুঝে ইনভেস্টমেন্টটা করুন। তা নাহলে কি হবে, আমি ইনভেস্টমেন্টটা করছি আমার এক বন্ধুর মোটিভেশনে বা আমার বাড়ির লোকের মোটিভেশনে বা আমার পার্সোনাল মোটিভেশনে, কিন্তু কোনো একটা কারণে মার্কেট ক্র্যাশ করলো বা কিছু হলো, ওই সময় যদি আমি দেখি যে হঠাৎ করে আমার সবুজটা লাল হয়ে গেছে আর আমি ডিমোটিভেটেড হয়ে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর আমি ফার্দার গেলাম না, সেটা কিন্তু একটা আবার নেগেটিভ দিক। তাই জন্য আপনারা যারা ইনভেস্ট করছেন খুব ভালো, তাদেরকে অভিনন্দন জানাই এবং আপনারা প্রপারলি প্ল্যানিং করে করুন।